যেদিকে কান পাতি কেবল হৃদয় ভাঙার শব্দ দূষণ, হারানোর যন্ত্রণায় নাক ঝালানো, হৃদয় পোড়া গন্ধ বাতাসে। চোখ দেখে চারদিকে শুধুই প্রিয়জনের শূন্যতা। স্বপ্নের শহর জুড়ে আজ কেবলই তিক্ততা। কেটে গেছে আরও কিছু মাস। ভার্সিটির ক্যাম্পাসে একটা গাছের নিচে বসে আছে উৎসাহ আর তামান্না। তামান্নার মুখখানা কালো মেঘের আড়ালে ঢাকা পড়েছে। উৎসার ঠোঁটের কোণে লেগে আছে রহস্যময়ী হাসির রেখা। উৎসাহ হাসিটা বজায় রেখেই বলল, আমার প্রাপ্তির খাতা বরাবরের মতোই শূন্য পড়ে রইল রে তাম্বু। তামান্না অসহায় দৃষ্টিতে উৎসার দিকে তাকিয়ে বলল, আমি তোকে মানা করেছিলাম উৎসাহ। মানা কেন করেছিলিস বলতো? তুই জানতিস না নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি মানব জাতির। তামান্না বলল, তুই কিছুদিনের জন্য চট্টগ্রাম ফিরে যা। সব মিটে গেলে আবার ফিরে আসিস, আর এবার আমরা হোস্টেলেই উঠে যাব, কারো কথা শুনব না। উৎসাহ তামান্নার দিকে তাকিয়ে বলল, কার কাছে যাব বলতো? মায়ের কাছে নাকি বাবার কাছে? তোর কি মনে হয় তাদের কাছে গিয়ে আমার কষ্ট কমবে নাকি বাড়বে? তাদের নতুন জীবনে, নতুন সংসারে আমি তো আগাছা মাত্র। তামান্না অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল উৎসার দিকে। উৎসার কেমন লাগছে জানে না তামান্না, তবে তামান্নার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সেই নার্সারি থেকে উৎসার সাথে আছে তামান্না। তার জীবনের প্রতিটা বিষাক্ত অধ্যায় তার জানা। এত কষ্ট তার বুকে চাপা থাকলে হয়তো দম বন্ধ হয়ে মারা যেত। তামান্নার হঠাৎ করেই উৎসাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তুই বেঁচে আছিস কি করে? তবে দীর্ঘ শ্বাস ছেড়ে মুখে বলল, চল বাসায় যেতে হবে। ক্লাস শেষ হয়েছে সেই কখন। উৎসাহ বলল, যেতে ইচ্ছে করছে না। তবু তো যেতে হবেই। তামান্না উঠে দাঁড়ালো আর উৎসাহ দাঁড়ালো। কয়েক কদম এগিয়ে গেল, তামান্নার ঠিক পেছনেই উৎসাহ। হঠাৎ উৎসার মাথা চক্কর দিয়ে উঠলে দাঁড়িয়ে গেল উৎসাহ। নিজেকে সামলে নিল দ্রুত। নাকের কাছে ভেজা অনুভব হতেই হাত রেখে সামনে এনে দেখল লাল টকটকে রক্ত। চমকে উঠল উৎসাহ, তবে তাড়াতাড়ি মুছে নিল যাতে তামান্না দেখতে না পায়। পেছনে উৎসাহ নেই বুঝতে পেরে তামান্না পেছনে ফিরে তাকিয়ে বলল, কি রে দাঁড়িয়ে আছিস কেন? উৎসাহ কাপা গলায় বলল, আসছি। বাসায় গিয়ে বুঝতে পারল অনুষ্ঠানের আমেজ। আজ সন্ধ্যায় এরিশা আর শুদ্ধর এনগেজমেন্টের অনুষ্ঠান। আনোয়ারা বেগম দুজনকে দেখে বলল, তোদের আজ একটু তাড়াতাড়ি আসতে বলেছি, আজই তোরা দেরি করে এসেছিস। তামান্না আমতা আমতা করে বলল, আজ এক্সট্রা ক্লাস ছিল তাই লেট হয়ে গেছে। আনোয়ারা বেগম তাড়া দিয়ে বলল, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়ে আমাকে সাহায্য কর। তিয়াসার এই অবস্থায় নিজের চলাফেরা কষ্ট ও কিছু করতে পারছে না। তামান্না মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে উৎসার সাথে রুমে চলে গেল। তিয়াসা 8 মাসের প্রেগনেন্ট। এরিশারা আজই দেশে ফিরছে আর আজই এনগেজমেন্ট ঠিক করা হয়েছে। চেম্বারে চেয়ারে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে শুদ্ধ। সবার কাছে নিজের অনুভূতিগুলো আড়াল করে রাখলেও নিজের কাছে কিভাবে আড়াল করে রাখবে? এতদিন নিজেকে মিথ্যা বুঝিয়ে এসেছে উৎসাকে সে ভালোবাসে না। উৎসার প্রতি তার একটা মায়া কাজ করে, শুধু এটুকুই। কিন্তু আজ যখন আনোয়ারা বেগম এরিশার সাথে এনগেজমেন্টের কথা জানালো তখন থেকে ভেতরটা জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বারবার উৎসার মুচকি হাসি লেগে থাকা মুখটা চোখের সামনে ভাসছে। শুদ্ধ অসুস্থতার কথা বলে হসপিটাল থেকে আগে বের হয়ে গেল। বাসায় না গিয়ে গাড়ি নিয়ে সোজা চলে গেল পার্কে। নিরিবিলি জায়গা দেখে একটা বেঞ্চে বসে পড়ল। সকালে বের হওয়ার আগে আনোয়ারা বেগম তাকে থামিয়ে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে শুদ্ধ। শুদ্ধ দাঁড়িয়ে গেল মায়ের কথা শুনে,
হ্যাঁ বলো। সন্ধ্যায় বাসায় পার্টি আছে। তোমার বাবা আজ ফিরছে আর এরিশারাও। আমি চাইছি আজই তোমাদের এনগেজমেন্ট সেরে ফেলতে। ওরা সবটা গুছিয়ে উঠলে সামনের মাসে তোমাদের বিয়ে হয়ে যাবে। শুদ্ধ চকিত গলায় বলল, এনগেজমেন্ট? এভাবে অবাক হওয়ার কি আছে? তোমাদের আগেই জানানো হয়েছিল এরিশা আর এরিনার সাথে তোমাদের বিয়ের কথা। মুগ্ধর ক্ষেত্রে আমি আমার কথা রাখতে পারিনি। তবে তুমি আমাকে নিরাশ করবে না সেই বিশ্বাস আমার আছে। শুদ্ধ বলল, মা সেটা কেবলই মজার ছলে বলেছিলে। আনোয়ারা বেগম গম্ভীর গলায় বলল, তোমাদের সামনে মজার ছলে উপস্থাপন করা হলেও আমরা বিষয়টা নিয়ে আগে থেকেই সিরিয়াস ছিলাম। কিন্তু এখন তোমার প্রবলেম কোথায় সেটা বুঝতে পারছি না। এরিশা সুন্দরী, ডাক্তারি পড়াশোনা শেষ করেছে, ভালো ফ্যামিলির মেয়ে, তাহলে প্রবলেম কোথায় হচ্ছে? শুদ্ধ বলল, মা চাইলেই এভাবে হুট করে বিয়ে করা যায় না। এরিশাকে আমি হাতে গোনা কয়েকবার দেখেছি মাত্র। চিনি না জানি না এভাবে একটা মেয়েকে বিয়ে করতে পারবো না। এটা ঊনবিংশ শতাব্দী নয় মা। আনোয়ারা বেগম রাগী গলায় বলল, এখনই তো বিয়েটা হয়ে যাচ্ছে না, শুধু এনগেজমেন্ট হচ্ছে। দুজন দুজনকে জানার জন্য 1 মাস সময় পাচ্ছ তো তোমরা। শুদ্ধ তুমিও যদি মুগ্ধর মতো আমাকে সবার সামনে ছোট করো সেটা আমি কিছুতেই মানতে পারবো না। হসপিটাল থেকে তাড়াতাড়ি চলে এসো। শুদ্ধ আর কিছু না বলে সকালে বের হয়ে এসেছিল বাসা থেকে। শুদ্ধ ডাক্তারি শেষ করে দেশে ফেরার পর বাসায় পার্টি দেওয়া হয়েছিল। প্রায় সব আত্মীয় স্বজনরা এসেছিল আর এরিশারাও ছিল। তখনই গল্পের মাঝে এরিশার সাথে শুদ্ধর আর এরিনার সাথে মুগ্ধর বিয়ে কথা হয়। তবে সেটা সেই পার্টি পর্যন্তই ছিল, তারপর আর এ নিয়ে কথা হয়নি কখনো। সেসব শুদ্ধ ভুলে গেছে সেই কবে। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। মাকে সে অসম্ভব ভালোবাসে, তাকে কষ্ট দিতে পারবে না। অন্যদিকে উৎসাহ, সে তো আগে থেকেই কষ্টের সাগরে ডুবে আছে। তাকে সেখানে থেকে টেনে তোলার বদলে আরও ডুবিয়ে দিতে পারবে না। উৎসার সম্পর্কে সবই জানা হয়ে গেছে শুদ্ধর। প্রকাশ না করলেও শুদ্ধ জানে উৎসাহ তাকে কতটা ভালোবাসে, তবু কখনো প্রশ্রয় দেয়নি। শুদ্ধ নিজের চুল আঁকড়ে ধরল দুহাতে। কি করবে সে বুঝতে পারছে না। সব দিকের রাস্তা বন্ধ হয়ে আসছে তার। 16 রাত প্রায় 9টা বাজতে চলল, শুদ্ধর দেখা নেই এখনো। এরিশা আর তার পরিবার 7টার দিকে চলে এসেছে, শুদ্ধর বাবাও চলে এসেছে তাদের 1 ঘন্টা পর। সবাই উপস্থিত হয়ে গেলেও আসল মানুষের খোঁজ নেই এখনো। উৎসাহ হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে, তাই নিজের রুমে শুয়ে আছে। মাথা ব্যথার সাথে জ্বরের আগমন ঘটেছে আবার। ইচ্ছে না থাকলেও তামান্না সেজেগুজে নিচে দাঁড়িয়ে আছে মিশুর সাথে। মিশু অবশ্য তাকে ফেলে নতুন ভাবিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এতক্ষণ স্বাভাবিক থাকলেও এবার সবার মধ্যে কানাকানি শুরু হয়ে গেল শুদ্ধকে নিয়ে। এরিশার মা দিলারা আনোয়ারা বেগমের কাছে গিয়ে বলল, আনু তোর ছেলে কোথায়? আনোয়ারা বেগম জোরপূর্বক হেসে বলল, মনে হয় কোনো ইমার্জেন্সিতে আটকে গেছে। চলে আসবে, চিন্তা করিস না। আনোয়ারার কথা বিশ্বাস করে অন্যদিকে চলে গেল দিলারা। দিলারাকে চিন্তা করতে মানা করে আনোয়ারা বেগম নিজেই চিন্তায় শ্বাস নিতে পারছে না। তবে কি এই ছেলেও তার মানসম্মান ডুবিয়ে ছাড়বে? শুদ্ধর বাবা মাইনুল সাদিক স্ত্রীর কাছে গিয়ে বলল, শুদ্ধ কোথায় আনু? আনোয়ারা বেগম অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, জানি না গো। মাইনুল সাহেব সন্দেহাতীতভাবে তাকিয়ে বলল, এসব করার আগে ছেলের মতো নিয়েছিলে তো? আনোয়ারা বেগম কি বলবে ভেবে পাচ্ছে না। মাইনুল সাহেব সারা জীবন ব্যবসা বাণিজ্য করে কাটিয়ে দিয়েছে।
সংসারের সব দিক আনোয়ারা বেগমই সামলে নেয়। তাই কখনো তাকে নাক গলাতে হয়নি। ছেলেদের জীবনের বেশিরভাগ সিদ্ধান্ত সেই নিয়েছে, তবে তা কখনো ছেলেদের জন্য ভুল প্রমাণিত হয়নি। তবে কি আনোয়ারা বেগম প্রথমবারের মতো ছেলের জন্য ভুল সিদ্ধান্ত নিলেন? উৎসা বেডে শুয়ে উপরের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে। আত্মহত্যা মহাপাপ না হলে হয়তো সে অনেক আগেই আত্মহত্যা করত। ইহকালের কষ্ট থেকে পালাতে আত্মহত্যা করতে পারলেও পরকালের কষ্ট থেকে পালাবে কি করে? ইহকালে কষ্টের আগুনে পুড়ছে আর আত্মহত্যা করলে যে পরকালে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তাই তো দাঁতে দাঁত চেপে সব সহ্য করে বেঁচে আছে। উৎসা কষ্ট করে বেড থেকে উঠল। ধীর পায়ে বেকনিতে গিয়ে দাঁড়াল। এখানে দাঁড়িয়েই তো সে রাতের পর রাত শুদ্ধর সাথে গল্প করে কাটিয়েছে। যে বেকনিতে দাঁড়িয়ে শুদ্ধ তার সাথে কথা বলেছে সেই বেকনিতে দাঁড়িয়েই কিছুদিন পর হয়তো এরিসার সাথে চন্দ্রবিলাস করবে, আর ভাবতে পারল না উৎসা। মাথার ভেতরে প্রচণ্ড ব্যথা করে উঠল। চোখ বন্ধ করে ব্যথাটা সহ্য করার প্রয়াস করতে লাগল। আবারও নাকের কাছে ভেজা অনুভব হলে হাত দিয়ে হাতটা সামনে এনে আবছা আলোয় দেখল রক্তের চিহ্ন। হঠাৎ এমন কেন হচ্ছে বুঝতে পারছে না উৎসা। সে মাথা ব্যথায় ভুগছে তা কয়েক বছর হতে চলল, তবে কখনো তো এমন হয়নি। ইদানিং মাথা ব্যথা করলে সহ্য করা কষ্টকর হয়ে উঠে তার জন্য, সাথে মাঝে মাঝেই জ্বর, ঠান্ডা, বমি বমি ভাব। দুর্বলতা ভেবে উড়িয়ে দিয়েছে, তবে এখন সেটা মনে হচ্ছে না। আজ আবার নাক দিয়ে রক্ত আসছে। একবার ভাবল ডাক্তারের কাছে যাবে। পরক্ষণে তাচ্ছিল্যের সুরে বলল, এত মূল্যবান জীবনটা কার জন্য যত্নে রাখবি? তোর পথ চেয়ে কেউ বসে নেই উৎসা। এই পৃথিবীর বুকে তুই একটা আগাছা। আগাছা নির্মূল হওয়াই শ্রেয়। গাড়ির হর্ন কানে যেতেই নিচে তাকাল। শুদ্ধর গাড়ি ঢুকছে গেট দিয়ে। গাড়িটা দেখে মুচকি হাসল উৎসা। বিড়বিড় করে বলল, এত দেরি করলেন কেন ডাক্তার সাহেব? আপনার জন্য যে কতগুলো মানুষ অপেক্ষায় বসে আছে। সে খবর কি আছে আপনার কাছে? আচ্ছা, আপনি কি একটুও ভালোবাসেননি আমাকে? এতটা অবুঝ তো নন আপনি। একটা মেয়ে আপনাকে ভালোবাসে আর সেটা আপনি বুঝতেই পারবেন না। মুখে না বললেও আপনাকে আমি কতটা ভালোবাসি সেটা প্রতি মুহূর্তে বুঝিয়ে গেছি। আপনি সেটা না কখনো গ্রহণ করেছেন আর না করেছেন প্রত্যাখ্যান, কিন্তু কেন? গাড়ি থেকে নেমে উৎসার বেলকনির দিকে একবার তাকালো শুদ্ধ, কিন্তু উৎসা শুদ্ধর তাকানো দেখে একটু পিছিয়ে নিজেকে অন্ধকারে আড়াল করার চেষ্টা করল। তবু শুদ্ধর চোখেই ঠিকই ধরা পড়ল, বাগানের আলো বেকনিতে পোড়ায়। শুদ্ধ ভেতরে চলে গেল। ঘণ্টা তিনেক পার হতেই তামান্না রুমে এলো। এসে উৎসাকে না দেখে চিন্তিত গলায় ডাকতে লাগল, উৎসা, আমি বেকনিতে, তুই ঘুমিয়ে পড়, আমি একটু পর ঘুমাব। তামান্না বেকনিতে গিয়ে উৎসার পাশে দাঁড়িয়ে বলল, অসুস্থ শরীর নিয়ে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঘুমিয়ে পড় গিয়ে। উৎসা গম্ভীর গলায় বলল, আমি এখানে একটু একা থাকতে চাই তামান্না। তামান্না কিছু বলতে গিয়েও থেমে গেল। উৎসা তাকে কি বলে ডাকল ভাবতে লাগল, তামান্না। উৎসা সবসময় তাকে তাম্বু বলে ডাকে, তাই কত ঝগড়া করেছে তার সাথে। তবে আজ কেন তার মুখে তামান্না ডাক শুনে বুক কেঁপে উঠল তামান্নার। তামান্না অবাক কণ্ঠে বলল, তামান্না। উৎসা আবারও গম্ভীর গলায় বলল, আমি একা থাকতে চাইছি তামান্না। তামান্না আর কিছু না বলে রুমে চলে গেল। উৎসার চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা রহস্য জল। অনুষ্ঠান শেষে রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল শুদ্ধ। বাহির থেকে এসে ফ্রেশ না হয়ে কখনো বেডে যায় না শুদ্ধ। তবে আজ নিয়ম ভেঙে ফেলল।
বড্ড ক্লান্ত লাগছে শুদ্ধর, শারীরিক নয় মানসিক ক্লান্তি। শারীরিক ক্লান্তি তো ঘুমিয়ে দূর করা যায়। শুদ্ধ এই মানসিক ক্লান্তি দূর করবে কিভাবে? এই মানসিক ক্লান্তি তার ঘুমও কেড়ে নিয়েছে। আজ বাধ্য হয়ে এনগেজমেন্ট করেছে শুদ্ধ। অনেক ভেবেও আর কোনো পথ খোলা পায়নি। এরিশার সাথেও তার তেমন পরিচয় নেই যে হুট করে তাকে কিছু বলবে। এরিশাকে বলে যদি হিতে বিপরীত হয়ে যায়। দেখা গেল এরিশা আনোয়ারা বেগমকে সব বলে দিল। তখন ব্যাপারটা সহজ হওয়ার বদলে আরও জটিল হয়ে যাবে। শুদ্ধ চিন্তা করেছে 1 মাস সময় আছে হাতে। এর মধ্যে এরিশাকে কোনোভাবে বুঝিয়ে বলতে হবে তাকে। এখন একমাত্র ভরসা এরিশা। একমাত্র সেই পারবে এই সমস্যার সমাধান করতে। এরিশা বিয়েটা ভেঙে দিলে আনোয়ারা বেগমের মনও রক্ষা হবে, আবার বিয়েটাও ভাঙবে। তারপর না হয় সময় বুঝে উৎসার কথা জানানো যাবে। যদিও আনোয়ারা বেগমের উৎসাকে মেনে নেওয়ার চান্স খুবই কম। কারণ আনোয়ারা বেগম কখনোই তার ছেলের জন্য একটা ভাঙা পরিবারের মেয়েকে মেনে নিবে না। তার মতে পরিবার ছাড়া বড় হওয়া ছেলেমেয়েরা পরিবারের অর্থ বুঝে না। এমন মেয়ের সাথে বিয়ে হলে তার ছেলেকে তার থেকে কেড়ে নিবে ওই মেয়ে। অনেকটা সময় পর শুদ্ধ দীর্ঘ শ্বাস ছেড়ে উঠে বসল। কিছুটা সময় মাথা নিচু করে বেডে বসে থেকে ওয়াশরুমে গিয়ে লম্বা টাইম শাওয়ার নিয়ে বের হল। ঘড়িতে তাকিয়ে দেখল রাত 1:30 বাজে। এত সময় কখন পার হলো বুঝতেই পারেনি। ধূসর রঙের ট্রাউজারের সাথে একটা কালো রঙের টি-শার্ট গায়ে জড়িয়েছে শুদ্ধ। টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে বেকনিতে গিয়ে দাঁড়াল। কারো উপস্থিতি বুঝতে পেরে পাশের বেকনিতে তাকালো উৎসা। শুদ্ধকে দেখে বুকের ভেতরটা জ্বলে উঠল আবার। বাম হাতে টাওয়েল নিয়ে চুল মুছতে ব্যস্ত সে। বাগানের লাইটের আলোয় বাম হাতের অনামিকা আঙুলের ডায়মন্ডের রিংটা জ্বলজ্বল করছে। চোখ ভরে উঠল উৎসার। চোখে নোনাজল নিয়ে ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে তুলল, কংগ্রাচুলেশন ডাক্তার সাহেব। চমকে উঠল শুদ্ধ, দ্রুত পাশ ফিরে তাকাল। উৎসাকে দেখে স্বাভাবিকের থেকেও অবাক হল। এত রাত পর্যন্ত উৎসা এখানে দাঁড়িয়ে থাকবে কল্পনাও করেনি সে। চকিত গলায় বলল, এত রাতে তুমি এখনো বেকনিতে কি করছ? উৎসা সামনে তাকিয়ে বলল, কেন জানি মনে হচ্ছিল আপনি আসবেন বেকনিতে। আপনাকে কংগ্রাচুলেশন না জানিয়ে শান্তি পাচ্ছিলাম না। আমার ধারণা সত্যি করে প্রায় 5 ঘন্টা পর আপনি আমার অপেক্ষার অবসান ঘটিয়ে বেকনিতে চলেই এলেন। শুদ্ধ কিছু না বলে চুপ করে গেল। তার কি বলা উচিত সে বুঝতে পারছে না। মেয়েটা এত সময় ধরে তার জন্য দাঁড়িয়ে আছে। হাতের টাওয়েল বেকনিতে টাঙানো দড়িতে রাখল। কিছুটা সময় নীরবতায় কেটে গেল। উৎসা আবার বলল, দুঃখিত, আপনার এত গুরুত্বপূর্ণ একটা দিনে আমি যেতে পারলাম না। দেখুন না, এই অসুস্থতা আসার আর সময় পেল না। শুদ্ধ ভাবতে লাগল উৎসা নিচে না গিয়ে ভালো করেছে। সে কখনোই উৎসার উপস্থিতিতে অন্য একটা মেয়ের হাতে আংটি পরাতে পারত না। তখন বিষয়টা সামলানোর আগেই আরও বিগড়ে যেত। হঠাৎ শুদ্ধর খেয়াল হল উৎসা কি বলল, অসুস্থতা? অস্থির গলায় বলল, কি হয়েছে তোমার? শুদ্ধর অস্থির গলা শুনে তার দিকে তাকালো উৎসা আর তাচ্ছিল্যের সুরে বলল, আমার অসুস্থতা নিয়ে আপনার এত অস্থিরতা মানায় না। শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল, হেয়ালি না করে কি হয়েছে সেটা বলো। উৎসা মুচকি হেসে বলল, আমার কই মাছের জান ডাক্তার সাহেব। জন্মের পূর্বেই আমার আগমনের বার্তা পেয়ে আমার মা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু মারতে পারেনি। আমার জন্য তাকে আরও 5টা বছর আমার বাবার সংসার করতে হয়েছে। আমার প্রতি সেই ক্ষোভ এখনো আছে আমার মায়ের।
তাই এত সহজে আমার কিছু হবে না। সামান্য একটু জ্বর, ঠান্ডা হয়েছে। তবে এই পৃথিবীতে তো কারো প্রিয় হতে পারলাম না। যদি আল্লাহ তাআলা দয়া করে তার প্রিয় করতে চায় তাহলে আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। শুদ্ধ রেগে দাঁতে দাঁত চেপে বলল, আজেবাজে কথা বলবে না উৎসা। আবার তাচ্ছিল্যের সুরে হাসল উৎসা আর বলল, কেন, কারো প্রিয় হয়েছিলাম বুঝি কখনো? শুদ্ধ তাকিয়ে রইল উৎসার দিকে। এই মুখটা তার চোখের আড়াল হবে সেটা ভাবতেও পারে না শুদ্ধ। প্রতিরাতে মুচকি হাসিমাখা মুখটা দেখে ঘুমাতে যাওয়া যে তার অভ্যাসে পরিণত হয়েছে এখন। এই মুখটা যে রাতে না দেখে সে রাতে শুদ্ধ ঘুমাতে পারে না। বিশ্লেষণ করে এটাও বের করেছে সে। এই অশ্রুসিক্ত চোখে বড্ড বেমানান এই মুখটা, এই মুখে কেবল মুচকি হাসি মানায়। উৎসাহ হঠাৎ করুণ গলায় বলল, আপনি এমনটা কেন করলেন ডাক্তার সাহেব? শুদ্ধ বুঝেও না বুঝার ভান করে বলল, কি করেছি? উৎসাহ এবার খানিকটা রাগ নিয়েই বলল, এতটা অবুঝ তো নন আপনি। কয়েক কদম দূরে দাঁড়িয়ে থাকা মানুষটার ভালোবাসা 2 বছরেও বুঝতে পারবে না। শুদ্ধ ভাবলেশহীনভাবে বলল, আমি তো তোমাকে ভালোবাসতে বলিনি কখনো। উৎসাহ দৃষ্টি সরিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, ভুলটা সত্যি আমারই। কিন্তু কি বলুন তো, জীবনের গত 22 বছরে কখনো কারো থেকে একটু কেয়ার, একটু শাসন, একটু সময় পাইনি। তাই আপনি ভালো মনে মানবতার খাতিরে আমার জন্য এগুলো করলেও আমার লোভী মনটা সেসব ভালোবাসা মনে করে ফেলেছিল। তাই তো আপনাকে ভালোবেসে ফেলেছে। তবে চিন্তা করবেন না, আমার হারানোর অভিজ্ঞতা আছে, হেরে যাওয়ার অভিজ্ঞতাও আছে। তবে দয়া করে আর কখনো মানবতা দেখাতে আসবেন না আমাকে। শুদ্ধ এবার বুঝতে পারল, না চাইতেও কতটা আঘাত করে ফেলেছে উৎসাকে। ভাঙা মনটা আবার ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু এরিশার সাথে কথা না বলে এই মুহূর্তে উৎসাকে কোনো আশাও দিতে পারছে না। আবার কথা দিয়ে রাখতে না পারলে আরও কষ্ট পাবে মেয়েটা। শুদ্ধ জানে না কি হবে। তবে যাই হোক, শুদ্ধ আর কখনো কাউকে ভালোবাসতে পারবে না। মুচকি হাসিমাখা মুখের ছবিটা হৃদয়ে আঁকা হয়েছে খুব সযত্নে, সেখানে আর কারো ছবি ঠাঁই পাবে না কোনোদিন। উৎসাহ হঠাৎ অসহায় গলায় বলল, আচ্ছা, আপনি কি কখনো আমাকে একটুও ভালোবাসেননি? আপনার ওই চোখ কি তবে মিথ্যা বলেছিল আমাকে? ডাক্তার সাহেব, ভালোবাসা কি শুধু মুখে বললেই হয়? শুদ্ধ চোখ নামিয়ে বলল, তুমি অসুস্থ আর অনেক রাত হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে না থেকে ঘুমিয়ে পড়ো গিয়ে। শুদ্ধ রুমে যাওয়ার জন্য পা বাড়ালে উৎসাহ পেছনে থেকে বলল, পালিয়ে যাচ্ছেন? শুদ্ধ থমকে দাঁড়ালো, তবে মুখে কিছু বলল না, পিছনে ফিরে তাকালো না। আপনাকে মুখ লুকিয়ে পালাতে হবে না ডাক্তার সাহেব। আমিই চলে যাব আপনার চোখের আড়ালে, এমন কোথাও যেখান থেকে চাইলেও আপনি খুঁজে বের করতে পারবেন না। আরে ভুলে গেছিলাম, আপনি খুঁজতে চাইবেনই বা কেন? আমিও না বোকার মতো কথা বলছি তখন থেকে। শুদ্ধর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এভাবে কেন বলল মেয়েটা? তার যে ভয় হচ্ছে, হারানোর ভয়। কথায় বলে গণনার দিন খুব তাড়াতাড়ি কেটে যায়। দেখতে দেখতে কখন 1 মাস কেটে গেল কেউ বুঝতেই পারল না। উৎসার অসুস্থতা কমার পরিবর্তে দিন দিন বেড়ে চলেছে। এবার তামান্নাও সন্দেহ করতে শুরু করেছে। তবু ধরে বেঁধেও উৎসাকে হসপিটালে নেওয়াই যায়নি। চেষ্টা করতে করতে তামান্নাও একসময় হাল ছেড়ে দিয়েছে। একটাই আশা এখন, উৎসা নিজের ইচ্ছেতে হসপিটালে যাবে। বাড়িতে মেহমানে গিজগিজ করছে দেখে উৎসার অস্বস্তি বাড়ছে, আর কষ্টের কথা নাই বা বললাম। এই 1 মাসে অবশ্য একটা পরিবর্তন দেখা গেছে। সেদিনের পর শুদ্ধকে আর বেকনিতে দেখা যায়নি,
তবে উৎসা প্রতিদিনই বেকনিতে গিয়ে দাঁড়িয়েছে। গতকাল শুদ্ধর হলুদের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও শুদ্ধ ওসব করতে রাজি হয়নি। তবে বিয়েটা ঠিকই করছে, তাচ্ছিল্যের সুরে হাসল উৎসা। অনেক দেখে ফেলেছে আর পারছে না। ভেবেছিল শুদ্ধর বিয়ে নিজের চোখের সামনে দেখবে। তবে মন আর শরীর কোনোটাই সায় দিচ্ছে না। তামান্না নিচে আছে সেই সুযোগে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল উৎসা। ফুটবল শরীরে লাগেজ গুছিয়ে হাঁপিয়ে উঠল। দুপুর পেরিয়ে যেতে শুরু করেছে, সবাই ব্যস্ত বরযাত্রী বের হওয়া নিয়ে। বেডে বসে একটা চিরকুট লিখল উৎসা। গোধূলির রাঙা আলোয় প্রথম দেখেছিলাম আপনাকে। অষ্টাদশীর মনের প্রথম মুগ্ধতা, ভালো লাগা। এটাই হয়তো আমার জীবনের চরম ভুল ছিল। সময়ের সাথে ভুলে গিয়েছিলাম চাইলেই সবাই সবকিছু পায় না ডাক্তার সাহেব। আপনার উপর আমার কোনো অভিযোগ নেই, কারণ দোষটা আমার বেশি ছিল। নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন ডাক্তার সাহেব। আপনার নতুন জীবনে আমার ছায়া আর পড়বে না। চিরকুটটা রোল করে মুড়িয়ে নিল উৎসা। শুদ্ধর দেওয়া রেশমি চুড়ির সাথে শুদ্ধর বেকনিতে সুতো দিয়ে বেঁধে দিল। নীল রঙা চুড়িগুলোর দিকে একবার তাকালো উৎসা। গত বছরের বসন্ত উৎসবে শুদ্ধ চুড়িগুলো কিনে দিয়েছিল তাকে। শুধু তাকে দিলে সবাই অন্য কিছু ভাববে দেখে তামান্না আর মিশুকে কিনে দিয়েছিল। আলতো হাতে চুড়িগুলো ছুঁয়ে দিতেই রিনঝিন শব্দ করে উঠল। চুড়ির আওয়াজে হলেও শুদ্ধর চোখে ঠিক পড়বে চিরকুটটা। দীর্ঘ শ্বাস ছেড়ে রুমে ফিরে এলো উৎসা। তখনই রুমে এলো তামান্না। উৎসা অবাক হয়ে বলল, কি রে, তুই যাসনি বরযাত্রীর সাথে? তামান্না বলল, তোকে অসুস্থ অবস্থায় একা বাসায় রেখে আমি কোথাও যাচ্ছি না। বাড়িতে যেসব মেহমান এসেছে সবাই বরযাত্রীর সাথে যাওয়ার জন্যই এসেছে। তাই কাজের লোকগুলো আর দুয়েকজন বাড়ির লোক ছাড়া বাকি সবাই যাবে। তাদের ম্যানেজ করে বের হওয়া উৎসার জন্য কঠিন ছিল না। কিন্তু তামান্নাকে কিভাবে ফাঁকি দিবে? এদিকে ঠিক সময়ে না গেলে ট্রেন মিস হয়ে যাবে। উৎসা কিছু বলার আগেই তামান্না উৎসার লাগেজ খেয়াল করল। অবাক গলায় বলল, এসব কি? উৎসা বেশ সহজ গলায় বলল, আমি চট্টগ্রাম ফিরে যাচ্ছি। বিকেল 4:30 ট্রেন, রাত 10টার মধ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। কিছুটা সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তামান্না। কাপা গলায় বলল, আমি তোর এতটাই পর হয়ে গেছি? একবার আমাকে বলাও গেল না? তামান্না ভেজা চোখে তাকালো উৎসার দিকে। সেই দৃষ্টি অনুতপ্ত করল উৎসাকে। উৎসা অসহায় গলায় বলল, আমি চাইনি আমার জন্য তোর আনন্দ নষ্ট হোক। তুই তোর ভাইয়ার এত আনন্দের দিনটা মিস করিস। ভেবেছিলাম ট্রেনে উঠে তোকে জানিয়ে দিব। তামান্না চোখের পানি মুছে নিজের লাগেজ নিয়ে জামাকাপড় গোছাতে গোছাতে শক্ত গলায় বলল, শুদ্ধ ভাইয়া আমার খালাতো ভাই হলেও তার থেকে তুই অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। উৎসা অবাক হয়ে বলল, তুই কি করছিস এসব? তামান্না বলল, এই শহরে এসেছি তোর সাথে, থাকার হলেও তোর সাথে থাকবো আর চলে যাওয়ার হলেও তোর সাথেই যাব। উৎসা, তুই হয়তো কোনোদিনই বুঝতে পারবি না তুই আমার কাছে ঠিক কি। উৎসা তামান্নাকে জড়িয়ে ধরে বলল, সরি। তামান্না লাগেজ আটকে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এবার চল, দেরি করলে ট্রেন মিস হবে। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত হওয়ায় কেউ ওদের নিয়ে মাথা ঘামাল না। আনোয়ারা বেগম নিজে দাঁড়িয়ে থেকে ছেলের বিয়ে দিবে, সেও চলে গেছে। তাই আর কেউ থাকেনি ওদের কিছু জিজ্ঞেস করার। তামান্না দারোয়ানকে বলল, কাকা, আমাদের কেউ খুঁজলে বলবেন উৎসার মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাই আমরা চট্টগ্রাম চলে গেছি। উৎসা অবাক হয়ে তাকিয়ে রইল তামান্নার দিকে।
দারোয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে একটা রিকশা ডেকে উঠে পড়ল দুজনে। এবার উৎসার বুক ফেটে কান্না আসছে, আর কখনো আসা হবে না এই শহরে। দেখা হবে না প্রিয় মুখটা, পূরণ হবে না স্বপ্নটা, মধ্যরাত পর্যন্ত কারো সাথে কফি খাওয়া হবে না। বাঁধ ভাঙা পানির মতো চোখের পানি টপটপ করে পড়তে লাগল উৎসার। অতীত থেকে বেরিয়ে দীর্ঘ শ্বাস ছাড়ল তামান্না। ততক্ষণে গোধূলির আলো মিলিয়ে গিয়ে প্রকৃতি ডুবে গেছে ঘন কালো অন্ধকারে। ট্রেন চলতে চলতে অনেকটা পথ পেছনে ফেলে এসেছে তারা। মেয়েটা এতদিনের আটকে রাখা কান্না সবটা যেন উজাড় করে দিয়েছে আজ। কাঁদতে কাঁদতে একসময় নিস্তেজ হয়ে গেছে উৎসা। তামান্না ভাবল হয়তো ঘুমিয়ে পড়েছে, কত রাত মেয়েটা না ঘুমিয়ে কাটিয়েছে তার হয়তো হিসাব নেই। তামান্না উৎসাকে সিটে শুইয়ে দিল ভালো করে। 17 বরযাত্রীর সব গাড়ি কমিউনিটি সেন্টারে পৌঁছে গেলেও বরের গাড়ি পৌঁছালো না অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও। আনোয়ারা বেগমকে চিন্তিত দেখালো খুব। ছেলেটা জেদ ধরে নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে বের হয়েছে বাড়ি থেকে, সবার হাজার বাধা উপেক্ষা করে সাথেও কাউকে নেয়নি। তখন থেকে আনোয়ারা বেগম আতঙ্কে আছেন। সময় বাড়ার সাথে সাথে বিয়ের অনুষ্ঠানের কোলাহল বাড়তে লাগল। কনে সাজে বসে থাকা এরিশা ভাবতে লাগল এনগেজমেন্টের কিছুদিন পরের কথা। জরুরি তলবে শুদ্ধ তাকে একটা কফি শপে ডেকে পাঠিয়েছিল। কফির মগে চুমুক দিতে দিতে অনেকটা নীরব সময় পার করে দুজনে। শুদ্ধ হঠাৎ বলল, তুমি আমার ছোট তাই তুমি করেই বলছি। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে ডেকেছি। এরিশা বলল, কি কথা? শুদ্ধ বলল, বিয়েটা আমি করতে পারব না। এরিশা চকিত গলায় বলল, মানে? শুদ্ধর সোজাসাপটা উত্তর, আমি একজনকে ভালোবাসি। তোমার স্বামী তোমাকে ভালো না বেসে সারা জীবন অন্য একজনকে ভালোবাসবে, সেটা তুমি মেনে নিতে পারবে কিনা আমি জানি না। তবে আমি পারব না উৎসার জায়গায় অন্য কাউকে সহ্য করতে। আমি বিয়েটা ভাঙতে পারছি না মায়ের জন্য, তাই তোমার কাছে হেল্প চাইছি। এরিশা মৃদু হাসল, তবে কিছু বলল না। আর তা দেখে শুদ্ধ কঠিন গলায় বলল, তুমি সাহায্য করলে ভালো, না হলে আমাকে অন্য উপায় খুঁজতে হবে। বিয়েটা আমি কিছুতেই করতে পারব না। এরিশা হাসিটা বজায় রেখে বলল, আমি আপনাকে কি সাহায্য করব বলুন, আমি নিজেও আপনার মতো একই পরিস্থিতির শিকার। শুদ্ধ অবাক হয়ে বলল, মানে? এরিশা মাথা নিচু করে বলল, এরিক আমার ব্যাচমেট। 2 বছরের সম্পর্ক আমাদের। বাংলাদেশে আসার উদ্দেশ্য আমাকে জানানো হয়নি। এখানে এসে সব জানার পর কি করব বুঝতেই পারছি না, সব এত তাড়াতাড়ি হচ্ছে। আমার বাবা হার্টের পেশেন্ট, এবার আমার অবস্থাটা বুঝুন। শুদ্ধ এবার যেন চোখে অন্ধকার দেখল। যার কাছে সাহায্য চাইছে সে নিজেই ওর থেকেও খারাপ পরিস্থিতিতে পড়ে আছে। শুদ্ধ কিছুটা সময় নীরব থেকে এরিকের নাম্বার নিয়ে চলে যায়। তারপর আর এরিশার সাথে কথা হয়নি শুদ্ধর। এদিকে এরিশা বিদেশে পড়াশোনা করলেও পরিবারের চাপে থেকেছে সবসময়, এমনিতেই সহজ সরল স্বভাবের। এতদিন কান্না করা ছাড়া কিছুই হয়নি তার দ্বারা। এই যে এখনো একটু পরপর চোখ মুছে যাচ্ছে। চিন্তা ভাবনার মাঝেই আনোয়ারা বেগমের ফোন বেজে উঠল। শুদ্ধ নাম্বার দেখে তাড়াতাড়ি রিসিভ করল। কোথায় তুমি শুদ্ধ? শুদ্ধ মায়ের কথা উপেক্ষা করে বলল, আমার জীবনের বেশিরভাগ সিদ্ধান্ত তুমি নিয়েছ মা। সেসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তুমি সবসময় আমার ভালোই চেয়েছ। তবে এবার আমার ভালো করতে গিয়ে 4টা জীবন নষ্ট করে দিচ্ছিলে তুমি। সেটা আটকাতেই জীবনের প্রথম আর শেষবারের মতো তোমার অবাধ্য হলাম। পারলে মাফ করে দিও তোমার অপরাধী ছেলেকে।
এরিশা যে ছেলেকে ভালোবাসে তাকে আমি গেইটে নামিয়ে দিয়ে এসেছি, আন্টিকে বলো ছেলেটাকে মেনে নিয়ে এরিশার সাথে বিয়েটা দিয়ে দিতে। বিয়ে মিটে গেলে বাড়ি ফিরে এসো। তোমার পুত্রবধূ বাড়িতেই এসেই পেয়ে যাবে। আনোয়ারা বেগম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। কিছু বলার মতো খুঁজে পেলেন না। মায়ের নজর এড়ানো এত সহজ নয়। আনোয়ারা বেগমের বুঝতে সময় লাগল না শুদ্ধ পুত্রবধূ বলতে কাকে বুঝিয়েছে। এতদিন মিথ্যা সন্দেহ মনে করে গুরুত্ব দেয়নি। সন্দেহটা এভাবে সত্যি হয়ে যাবে ভাবেনি। অনেক ঝামেলা করে অবশেষে এরিককে মেনে নিয়ে এরিশার সাথে বিয়ে দেওয়া হলো। এদিকে শুদ্ধ বাসায় গিয়ে সোজা উৎসার রুমে গেল আর কষ্ট পেতে দিবে না মেয়েটা। আজন্মকাল কষ্ট যার সঙ্গী, সে কি পাবে এত সহজে কষ্ট থেকে মুক্তি। শুদ্ধ রুমে উৎসাকে না পেয়ে ভাবল বেলকনিতে আছে। বেলকনিতেও যখন পেল না তখন ভয় করতে লাগল। ফিরে আসতে যাবে তখনই রেশমি চুড়ির আওয়াজ কানে এলো। ঘাড় ঘুরিয়ে তাকল রেলিংয়ের দিকে। মোটা সুতো ছিঁড়ে কাগজ আর চুড়িগুলো হাতে নিল। কাপা হাতে কাগজটা খুলে পড়তে লাগল। স্টেশনে ট্রেন থামতেই তামান্নার ঘুম ভাঙল। বাইরে তাকিয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিল মনে নেই। উৎসাকে ডাকতে তার দিকে ফিরে ভয়ে আঁতকে উঠল তামান্না। নাকমুখ রক্তে মাখামাখি হয়ে গেছে। কিছু সময়ের জন্য তামান্না হতবিহ্বল হয়ে বসে রইল, তার কি করা উচিত বুঝে উঠতে পারছে না। কাপা হাতে উৎসার গালে থাপ্পড় দিয়ে ভেঙে ভেঙে বলল, উৎসা আমার ভয় করছে, চোখ খোল প্লিজ। তামান্না উৎসাকে সিটে সোজা করে বসিয়ে হন্তদন্ত হয়ে ব্যাগ থেকে পানির বোতল বের করে চোখে মুখে ছিটিয়ে দিল, তবু উৎসা চোখ খুলছে না। তামান্না নিজের ওড়না দিয়ে রক্তে মাখামাখি উৎসার মুখ মুছিয়ে দিল। মুছে দিয়ে কাজ হল না, তখনও নাক দিয়ে রক্ত আসছে। ভয় আর আতঙ্কে কান্না করে দিল তামান্না। ওরা একটা কেবিন বুক করেছে। সেখানে কেবল উৎসা আর তামান্না ছাড়া কেউ নেই। উপায় না পেয়ে কেবিন থেকে বের হয়ে গেল সাহায্যের আশায়। একটু এগিয়ে যেতেই কারো সাথে ধাক্কা খেল। মুখের দিকে তাকিয়ে বলল, প্লিজ হেল্প মি, প্লিজ। তামান্না হাতজোড় করে কান্না করে দিল। সামনের ছেলেটা হতবুদ্ধি হয়ে গেল হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ে। নিজেকে সামলে বলল, কি হয়েছে? তামান্না কিছু না ভেবেই ছেলেটার হাত ধরে টেনে ওদের কেবিনে নিয়ে গেল। উৎসাকে দেখে ছেলেটা আসল কাহিনী বুঝতে পারল। ছেলেটা দ্রুত পকেট থেকে ফোন বের করে অ্যাম্বুলেন্সের জন্য কল দিল। হসপিটালের করিডোরে মাথা নিচু করে বসে আছে তামান্না। কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে। তামান্নার পাশেই বসে আছে ট্রেনে সাহায্য করা ছেলেটা, নাম তামিম, চট্টগ্রামেই থাকে, ঢাকা গিয়েছিল অফিস থেকে। ছেলেটা পুরোটা সময় লক্ষ্য করছে তামান্নাকে। উৎসার এখনো জ্ঞান ফিরেনি। ভোরের দিকে শুদ্ধ এসে পৌঁছেছে। তামান্নাকে বারবার ফোন করছিল, উৎসার নাম্বার বন্ধ পেয়ে। অবশেষে তামান্না যখন ফোন রিসিভ করে তখন সব খোলে বলে শুদ্ধকে। তখনই রওনা হয়ে ভোরের দিকে এসে পৌঁছে গেছে। উৎসার বিভিন্ন টেস্ট করা হয়েছে, সেগুলোর রিপোর্ট দেখছে ডাক্তার, আর শুদ্ধ চিন্তিত হয়ে বসে আছে ডাক্তারের সামনে। আল্লাহর কাছে প্রার্থনা করছে সে যেটা সন্দেহ করছে সেটা যাতে না হয় কিছুতেই। রিপোর্ট দেখে ডাক্তারের মুখ মলিন হয়ে গেছে দেখে আরো ভয় হচ্ছে শুদ্ধর। নিজে রিপোর্টগুলো দেখবে সেই সাহসও হচ্ছে না। মধ্যবয়স্ক ডাঃ আব্দুল রহমান চোখের চমসা খোলে টেবিলে রেখে বলল, আপনি রোগীর কি হন? শুদ্ধ ঢোক গিলে বলল, উড বি হাজবেন্ড। ডাক্তার দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, রোগীর বাবা মা বা অন্য কোনো অভিভাবক? নেই, যা বলার আমাকে বলুন।
না হলে রিপোর্ট দিন, আমি নিজেই দেখে নিচ্ছি। আপনি কিভাবে? আমি ডাঃ আরফান সাদিক শুদ্ধ। ডাক্তার কপালে ভাঁজ ফেলে বলল, আপনি ডাক্তার হয়ে রোগীর সাথে থেকেও এতদিনের অসুস্থতা লক্ষ্য করেননি। শুদ্ধ বলল, পরিষ্কার করে বলুন। ডাক্তার দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, উনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। শুদ্ধর পুরো দুনিয়া কেঁপে উঠে যেন পায়ের নিচের মাটি সরে গেল। মুখ দিয়ে আওয়াজ বের করতে পারছে না, মনে হচ্ছে কেউ শক্ত করে গলা চেপে ধরেছে। অনেক কষ্টে কাপা গলায় বলল, হোয়াট? ব্রেন ক্যান্সারের লাস্ট স্টেজে আছে রোগী। এটা কোনো একদিনের রোগ নয়। একটু একটু করে অনেকটা সময় নিয়ে এই পর্যায়ে এসে পৌঁছেছে। আপনি একজন ডক্টর, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। শুদ্ধ কাপা কাপা গলায় বলল, রিপোর্টগুলো। ডাক্তার আব্দুল রহমান রিপোর্টগুলো এগিয়ে দিল শুদ্ধর দিকে। কাপা হাতে রিপোর্ট নিয়ে একটা একটা পাতা উল্টে দেখছে শুদ্ধ। ডাক্তার বলল, রোগীর ব্রেনে টিউমার দেখা দিয়েছিল অনেক আগে। উনি এর অনেক লক্ষণও পেয়েছেন, তবে কোনো প্রকার চিকিৎসা গ্রহণ করেছে বলে মনে হচ্ছে না। মাথা ব্যথা হলেই ব্যথার মেডিসিন আর ঘুমের মেডিসিন নিয়ে ঘুমিয়ে থাকতেন। এসবে সাময়িকভাবে কষ্ট কমলেও দিন দিন টিউমারের অবস্থা খারাপ হতে থাকে। অবশেষে ক্যান্সারের রূপ নিয়েছে আর এখন লাস্ট স্টেজ চলছে। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। উনার মাথা ব্যথা যখন বেশি হতো তখনই ঘুমের মেডিসিন নিয়েছে মনে হচ্ছে। ডাক্তারের কথা শুনে শুদ্ধ প্রায় চিৎকার করে বলল, না, এটা সত্যি হতে পারে না। ডাক্তার বলল, আপনি নিজেও একজন ডাক্তার, আবেগ দিয়ে বিবেচনা না করে বাস্তবতা বুঝার চেষ্টা করুন। নিজেকে শক্ত করুন। শুদ্ধর চোখ থেকে টপ টপ পানি পড়ছে। ছেলেদের কাঁদতে নেই সেই নীতি আজ শুদ্ধর ক্ষেত্রে কাজ করছে না। শুদ্ধর ইচ্ছে করছে গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে। মেয়েটার এত কাছে থেকেও কখনো সে বুঝতেই পারেনি মেয়েটা এত বড় রোগ পুষে রেখেছে। আজ নিজের ডাক্তারি পেশা ব্যর্থ মনে হচ্ছে শুদ্ধর কাছে। গত 1 মাসে বেলকনির দরজার সামনে দাঁড়িয়ে লুকিয়ে দেখেছে উৎসাকে, তবু বুঝতে পারেনি। এবার কি করবে সে? কিভাবে বাঁচাবে তাকে? শুদ্ধ চোখ মুছে কাপা গলায় বলল, ডক্টর অপারেশন করে? আপনি অবুঝের মতো কথা বলছেন মিস্টার শুদ্ধ। নিজেই দেখেছেন রিপোর্টগুলো। উনি এখন আর অপারেশন করার মতো অবস্থায় নেই। এখন অপারেশন করলে যেটুকু সময় উনার হাতে আছে সেটুকুও আর থাকবে না। অপারেশন না করলে হয়তো আরও কিছুটা সময় শ্বাস নিতে পারবে এই পৃথিবীতে। শুদ্ধ কিছু না বলে রিপোর্টের দিকে তাকিয়ে আছে। নোনা জল ভিজিয়ে দিচ্ছে রিপোর্টগুলো। তখনই দরজায় নক করল নার্স। ডাঃ আব্দুল রহমান বলল, কাম ইন। নার্স ভেতরে এসে বলল, স্যার, 512 নাম্বার রুমের রোগীর জ্ঞান ফিরেছে। শুদ্ধ চোখ তুলে তাকালো নার্সের দিকে। 512 নাম্বার কেবিনে উৎসা আছে। 18। তীব্র মাথা ব্যথায় চোখ খুলতে কষ্ট হচ্ছে। তবু একটু করে দেখার চেষ্টা করলাম কোথায় আছি আমি। ট্রেনে তীব্র মাথা ব্যথায় ঘুম ভেঙে গিয়েছিল, চোখ খুলেও চারদিকে কেবল অন্ধকার দেখছিলাম। তামান্নাকে ডাকবো এটুকু শক্তিও যেন ছিল না শরীরে। একসময় চোখ বন্ধ হয়ে আসে আবার, এরপর আর কিছু মনে নেই। হালকা চোখ খুলে আশেপাশে ঝাপসা দেখে বোঝার চেষ্টা করছি কোথায় আছি। চোখের দৃষ্টি আগের থেকেও অনেকটা কমে গেছে বুঝতে পারলাম। দেখে বুঝতে না পারলেও ফিনাইলের গন্ধে মনে হচ্ছে আমি হসপিটালে আছি। হসপিটালের গন্ধ চিনতে আমার ভুল হবে না। মাথা ব্যথাটা আবারও অনুভব হতেই মনে হলো দম বন্ধ হয়ে আসছে। ডান হাতটা কেউ ধরলে আবার তাকালাম।
ঝাপসা দেখেও তামান্নাকে চিনতে অসুবিধা হলো না আমার। উৎসা ফুরবল গলায় বলল, তুই আমাকে হসপিটালে কেন এনেছিস? এখান থেকে যাওয়ার ব্যবস্থা কর তাড়াতাড়ি। তামান্না কিছু না বলে কেঁদেই যাচ্ছে। সে মানতে পারছে না উৎসা আর থাকবে না তার সাথে। শুদ্ধ ডাক্তারের চেম্বার থেকে বের হতেই তামান্না তার কাছে জানতে চায় কি হয়েছে উৎসার। শুদ্ধ ছোট করে কেবল বলেছে ব্রেন ক্যান্সার লাস্ট স্টেজ। তামান্না স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল কিছুটা সময়। তারপর ছুটে চলে আসে উৎসার কাছে। উৎসা বলল, তুই কাঁদছিল কেন? তামান্না কিছু বলতে পারছে না কান্নার জন্য। কি বলবে আর কিভাবে বলবে সেই ভাষা তার জানা নেই। এই মেয়েটা ছাড়া তার জীবন অসম্পূর্ণ, কিভাবে বাঁচবে তাকে ছাড়া। নার্স বলল, উনার কেবল জ্ঞান ফিরেছে, এখানে কান্নাকাটি করবেন না, দয়া করে বাইরে যান। নার্সের কথা শুনে এক দৌড়ে বাইরে চলে গেল তামান্না। কেবিনের বাইরে গিয়ে হাঁটু মোড়ে বসে হাউমাউ করে কান্না করছে। তামিম এগিয়ে এলো তামান্নার কাছে, হাঁটু ভেঙে বসল। তামিম ইতস্তত হয়ে বলল, মিস, এটা হসপিটাল, এভাবে কান্না করবেন না প্লিজ, শান্ত হন আপনি। তামান্না হুট করে জড়িয়ে ধরল তামিমকে আর কাঁদতে কাঁদতে বলল, ওকে ছাড়া আমি কিভাবে থাকব? জ্ঞান হওয়ার পর থেকে জীবনের প্রতিটা সময়ের সঙ্গী, বন্ধু কম বোন বেশি। আমি থাকতে পারবো না ওকে ছাড়া। তামিম কি বলবে ভেবে পাচ্ছে না। গতকাল থেকে অচেনা পরিস্থিতিতে পড়ছে বারবার। তামিম কিছু বলার আগেই তামান্না নেতিয়ে পড়ে যেতে নেয়, ধরে ফেলে তামিম। বড্ড মায়া হচ্ছে মেয়েটার উপর। তাই তো হসপিটালে পৌঁছে দিয়েও একা ফেলে চলে যেতে পারেনি গতরাতে। শুদ্ধ এলোমেলো পায়ে উৎসার কেবিনে ঢুকল। সাদা বেডে লেপ্টে আছে ফুরবল একটা শরীর। মায়াবী মুখটা মলিনতা ঘিরে ধরেছে। শুদ্ধ এগিয়ে গেল উৎসার পাশে। বেডের পাশের চেয়ারে বসে কাপা হাতে উৎসার ডান হাতটা নিজের হাতে নিল খুব সাবধানে। বাম হাতে স্যালাইন চলছে। শুদ্ধ ভেজা গলায় বলল, একটু বেশি সময় না হয় নিয়েছিলাম তোমার কাছে ফিরতে। তাই বলে এত বড় শাস্তি দিবে মায়াবিনী? উৎসা চেনা আওয়াজে তাকালো সামনের মানুষটার দিকে। কে? শুদ্ধকেও ঝাপসা দেখছে উৎসা। এদিকে শুদ্ধ কিছু না বলে চুপ রইল। টুপ করে এক ফোঁটা চোখের পানি উৎসার হাতে পড়ল। নড়েচড়ে উঠল উৎসা আর অবাক গলায় বলল, ডাক্তার সাহেব আপনি এখানে? শুদ্ধ নিজের কান্না আটকানোর চেষ্টায় নেমেছে তখন। উত্তর কিভাবে দিবে উৎসার প্রশ্নের? আপনার না বিয়ে হয়েছে গতকাল? নতুন বউ রেখে এখানে কি করছেন? শুদ্ধ হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, এরিশাকে তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিয়ে তবেই আমি আমার মায়াবিনীর কাছে এসেছি। একটু বেশি সময় লেগেছে মানলাম, তাই বলে এত বড় শাস্তি কেন দিচ্ছ মায়াবিনী? উৎসা অবাক হল শুদ্ধর কথায়। এর আগে শুদ্ধ কখনো তাকে এই নাম ডাকেনি। উৎসা কিছু বুঝতে পারছে না শুদ্ধর কথা আর নিজের অবস্থা সম্পর্কেও কিছু জানে না। তবে তার মনে হচ্ছে খুব একটা সময় নেই তার হাতে। শুদ্ধ হঠাৎ বলল, বিয়ে করবে আমাকে? উৎসা চকিত গলায় বলল, আপনি তো বিয়ে। উৎসাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে শুদ্ধ বলল, করিনি বিয়ে, আমার মায়াবিনী ছাড়া অন্য কাউ ঠাঁই পেতে পারে না আমার বুকের বা পাশে। উৎসা ঝাপসা চোখেই তাকিয়ে রইল শুদ্ধর দিকে। উৎসা শুদ্ধকে খুব করে চেয়েছিল, তবে এখন কেন জানি মন সায় দিচ্ছে না। ডাক্তার সাহেব আপনাকে আমি বিয়ে করতে পারবো না। শুদ্ধ কিছু বলল না উৎসার কথার বিপরীতে, চুপ করে কিছুটা সময় তাকিয়ে রইল উৎসার দিকে। বিয়েটা হচ্ছে উৎসা আর এখন এখানেই হচ্ছে।
ডাক্তার সাহেব, আমার মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে এসেছে। আমি আপনার জীবনের সাথে জোড়াতে চাই না নিজেকে। শুদ্ধ উৎসার হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে বলল, একটু অপেক্ষা করো, আমি আসছি এখনই। 19 শুদ্ধর জেদের কাছে হার মেনে হসপিটালের বেডে শুয়ে শুদ্ধকে বিয়ে করতে বাধ্য হয়েছে উৎসা। রাজি না হওয়ায় শুদ্ধ নিজের হাতে চাকু ধরে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে। সবাই অবাক হয়ে শুদ্ধর কাণ্ডকারখানা দেখে যাচ্ছে। কেউ কিছু বলার সাহসও পায়নি। তামিমও কাজী ডেকে আনতে বাধ্য হয়েছে। বিয়ে সম্পন্ন হলে সবাই একে একে বের হয়ে গেল। এই হসপিটালের কেউ হয়তো এর আগে এমন বিয়ে দেখেনি। উৎসা ফুটবল গলায় বলল, এমন পাগলামি কেন করলেন ডাক্তার সাহেব? শুদ্ধ কিছু না বলে উৎসার পাশে বেডে বসে কপালে চুমু এঁকে দিল। গাল বেয়ে নোনা জল গড়িয়ে উৎসার কপালে পড়ল। উৎসা এখনো নিজের রোগের কথা জানে না, তবে সে ঠিকই বুঝতে পারছে বড় কোনো রোগ বাসা বেঁধেছে তার ভেতরে, আর হাতেও খুব বেশি সময় নেই। শুদ্ধ মনে মনে বলল, স্ত্রীর মৃত্যুর চেয়ে প্রেমিকার মৃত্যু যে বেশি কষ্টকর। না থাকে দেখার অধিকার, না থাকে ছোঁয়ার অধিকার, কিন্তু এখন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সবার আগে তোমার উপর আমার অধিকার। মুখে বলল, 2 বছরের ভালোবাসা কি 1 মাসেই শেষ হয়ে গেছে মায়াবিনী? উৎসা কিছু না বলে মুচকি হাসল। সে হাসি দেখে বুক ফেটে কান্না আসছে শুদ্ধর। এই হাসি না দেখে কিভাবে থাকবে সে? কিভাবে নিঃশ্বাস নিবে? শুদ্ধ হঠাৎ উৎসাকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, আমাকে এত বড় শাস্তি দিও না মায়াবিনী। তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। থেকে যাও না, বুকের কোণে সযত্নে লুকিয়ে রাখব, 1 ফোঁটা চোখের পানি আসতে দিব না। পৃথিবীর সব সুখ তোমার পায়ে এনে দিব। উৎসা বলল, জানেন আমি একদিন তামান্নাকে বলেছিলাম যেদিন আমাকে কেউ প্রচণ্ড ভালোবাসবে সেদিন আর আমার নিঃশ্বাস পৃথিবীর বাতাসে মিশবে না। দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি। আমি জানি না কি হয়েছে আমার জানার ইচ্ছেও হচ্ছে না, আর জানতে চাইও না। আমার হাতে যতটুকু সময় আছে আপনার সাথে থাকতে চাই। এই হসপিটাল থেকে নিয়ে চলুন আমাকে। ধরে নিন এটা আমার দেনমোহরের পাওনা। শুদ্ধ ফেলতে পারেনি উৎসার কথা। সেই দিনটা হসপিটাল থাকে। সারারাত শুদ্ধ উৎসার হাত ধরে পাশে বসে থেকে তার মুখের দিকে তাকিয়েছিল। একটা সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেনি। পরদিন বিকেলের দিকে হসপিটাল থেকে ডিসচার্জ করে নিয়ে আসে তামান্নাদের বাড়িতে। ডাক্তারও বাধা দেয়নি, কারণ এখন আর তাদেরও করার মতো কিছু নেই। তামান্নাদের বাড়িটা খুব সুন্দর জায়গায়। বাড়িতে কেবল শুদ্ধ, উৎসা আর তামান্না, ঢাকা থেকে কেউ ফিরেনি এখনো। তাদের কিছু জানানোও হয়নি উৎসার ব্যাপারে, শুধু বিয়ের কথা আনোয়ারা বেগমকে বলেছে শুদ্ধ, শুনে তিনি নির্বিকার ছিলেন। গোধূলির রাঙা আলোয় ছাদে বসে আছে শুদ্ধ আর উৎসা। শুদ্ধ সামনে দেখিয়ে বলল, ওই যে দূরে জমিটা দেখছো, ওখানে একটা বাড়ি করার ইচ্ছে আছে। এখানকার পরিবেশ আমার ভালো লাগে, তাই জায়গাটা কিনেছিলাম জীবনের শেষ সময়টা এখানে কাটানোর জন্য। শুদ্ধর ডানহাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বসেছে উৎসা। পরনে তার সবুজ রঙের শাড়ি। চোখের দৃষ্টি ঝাপসা হওয়ায় উৎসা দেখতে পেল না জায়গাটা। সূর্য ডুবতে শুরু করেছে আর উৎসার মাথা ব্যথা তীব্র হতে শুরু করেছে। খুব বেশি কষ্ট হচ্ছে, তবু শুদ্ধকে কিছু বলতে চাইছে না। শুদ্ধ কাতর গলায় বলল, থেকে যাও না উৎসা। তীব্র ব্যথায় মাথা চেপে আর্তনাদ করে উঠল উৎসা। ব্যস্ত হয়ে তাকালো শুদ্ধ তার দিকে। উৎসার মুখটা নিজের দুহাতের আঁচলে নিয়ে দেখল নাকমুখ দিয়ে রক্ত আসছে।
শুদ্ধ ব্যস্ত গলায় বলল, উৎসা কষ্ট হচ্ছে? নিভু নিভু চোখে তাকালো উৎসা শুদ্ধর দিকে। কাপা হাতটা শুদ্ধর গালে রেখে ভেঙে ভেঙে বলল, ভালোবাসি ডাক্তার সাহেব, আমার ডাক্তার সাহেব। ডুকরে কেঁদে উঠল শুদ্ধ, বুকে জড়িয়ে নিল উৎসাকে। কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসি মায়াবিনী, আমার মায়াবিনী। শুদ্ধর কাঁধ থেকে নেতিয়ে পড়ল উৎসার হাতটা। দিনের সূর্যটা ডুবে গেছে পশ্চিম আকাশে। গোধূলির রাঙা আলো মিলিয়ে গিয়ে পৃথিবী ডুবে গেছে কালো অন্ধকারে। শুদ্ধর জীবনের সূর্যটাও ডুবে গেল। বিয়ের মাত্র কয়েক ঘন্টা পার হতেই শুদ্ধকে ফেলে চলে গেল উৎসা। প্রাপ্তির খাতায় শূন্যতা নিয়ে যায়নি সে। পৃথিবীতে সূর্যটা আবার উঠবে, তবে শুদ্ধর জীবনের সূর্যটা আর উঠবে না কখনো। উৎসার নিথর দেহটা বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগল শুদ্ধ। তার কান্নার আওয়াজে দৌড়ে ছাদে এলো তামান্না। দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে সেখানেই ধূপ করে বসে পড়ল সে। কুড়ি হাস্যোজ্জ্বল মায়াবী মুখটায় হাত বুলাল তামান্না। দুই বান্ধবীর বাঁধানো ছবি হাতে বসে আছে সে। উৎসা চলে গেছে আজ 30 বছর হল। তামান্না চোখ বন্ধ করলে এখনো দেখতে পায় উৎসার সাথে কাটানো মুহূর্তগুলো। ভিজে উঠে তার চোখের কোণ। তাম্বু বলে আর কেউ ডাকে না রে উৎসা। ওই নামে ডাকার অধিকার আমি আর কাউকে দেইনি কোনোদিন। কাঁধে হাতের স্পর্শে ঘুরে তাকিয়ে চোখে পড়ল তামিমকে, পাক ধরেছে চুলে, গালের দাড়িতে। হ্যাঁ, সেই তামিম। উৎসা চলে যাওয়ার পর সেই তো তামান্নাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। ডিপ্রেশনে চলে গিয়েছিল তামান্না। তামান্না আর ঢাকায় কখনো পা রাখেনি, আর না শেষ করেছে জার্নালিজম পড়াশোনা। তবে নিজের মেয়েকে দিয়ে সেই স্বপ্ন পূরণ করেছে। মেয়ের নামও রেখেছে উৎসা। তামান্না মুচকি হেসে বলল, দেখতে দেখতে কতগুলো বছর পেরিয়ে গেল, তাই না তামিম? তামিম প্রিয়তমার পাশে বসে বলল, সময় কারো জন্য থেমে থাকে না, সে নিজের মতো চলে। তামান্না তামিমের কাঁধে মাথা রেখে বলল, উৎসাটা চলে যাওয়ার আগে তোমাকে দিয়ে গেল আমার জীবনে। এখনো খুব মিস করি ওকে। তামান্নার গালের নোনা জল মুছে দিল তামিম। স্বামীর কাঁধে মাথা রেখে বাইরের দিকে তাকালো তামান্না। তামিম বলল, উৎসার বাবা মাকে দেওয়া সেই ডায়েরিতে কি লেখা ছিল আজও বললে না তুমি আমাকে? তামান্না মুচকি হেসে বলল, সত্যি আমি জানি না কি ছিল সেই ডায়েরি দুটিতে। তবে সেই ডায়েরি পড়ে বাকি জীবনটা অনুতাপের আগুন পুড়েছে দুজনেই। হয়তো লেখা ছিল বাবা মাকে নিয়ে উৎসার সাজানো স্বপ্ন, যা তারা কেড়ে নিয়েছিল উৎসার থেকে। এমন বাবা মা কারো না হোক। জীবনের শেষ সময়ে দুজনের কেউই ভালো কাটিয়ে যেতে পারেননি। হয়তো নিজেদের পাপের শাস্তি ভোগ করে গেছে। তামিম বলল, শুদ্ধ ভাইয়ার কাছে আজ একবার গেলে ভালো হতো। তামান্না দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আজ কারো সাথেই কথা বলবে না ভাইয়া। তামিম বলল, উৎসা জীবনের 20 বছর কষ্ট ভোগ করে গেছে, আর সে শুদ্ধ ভাইয়াকে সারা জীবনের কষ্টে ডুবিয়ে গেছে। মানুষটার জীবনের প্রাপ্তির খাতা আজ শূন্য। তামান্না কিছু না বলে দীর্ঘ শ্বাস ছাড়ল শুধু। বলার মতো কিছুই নেই আজ। আগুন রঙা পলাশ ফুলে ঢেকে আছে সাদা পাথরে বাঁধানো কবরটা। পাশে সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে মধ্যবয়স্ক মানুষটা। বয়সের তুলনায় একটু বেশি বুড়িয়ে গেছে, শরীরটাও আজকাল ভালো যাচ্ছে না। শুদ্ধ কবরের পাশে বসে বলল, তুমি সত্যি মায়াবিনী। তোমার মায়াজাল থেকে আজও বের হতে পারিনি। তোমার সেই মুচকি হাসি আজও চোখ বন্ধ করলে দেখতে পাই। তোমাকে ছাড়া অনেক তো হলো এই পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়া। এবার তোমার কাছে যাওয়ার অপেক্ষা কেবল।
দেখো গোধূলির রাঙা আলোয় আবার কি সুন্দর সেজে উঠেছে প্রকৃতি। তবে এর স্থায়িত্বকাল খুবই কম। তুমিও আমার জীবনে গোধূলির রাঙা আলোর মতো ক্ষণিকের জন্য জীবনটা রাঙিয়ে আবার হারিয়ে গেছো ঘন কালো অন্ধকারে। বড় আব্বু, একটু পরই অন্ধকার হয়ে যাবে, বাসায় চলুন। তিয়াসের কথায় ঘুরে তাকালো শুদ্ধ। বাড়ি করার জন্য শুদ্ধ যে জায়গা কিনেছিল সেখানেই কবর দেওয়া হয়েছে উৎসাকে। পাশেই দুতলা একটা বাড়ি করেছে শুদ্ধ। বাবা মা মারা যাওয়ার পর শুদ্ধ একেবারেই চট্টগ্রাম চলে এসেছে। আনোয়ারা বেগম আবার চেষ্টা করেছিল শুদ্ধকে বিয়ে করানোর, তবে পেরে ওঠেনি। এখানকার পরিবেশ ভালো লাগে মুগ্ধ আর তিয়াসার বড় ছেলে তিয়াসের। তাই মাঝে মাঝেই শুদ্ধর এখানে এসে থাকে। দুই ছেলে নিয়ে মুগ্ধ আর তিয়াসার সুখের সংসার। মিশুর বিয়ে দিয়েছে, সেও ভালো আছে। সবাই ভালো আছে, একাকিত্বে ডুবে আছে কেবল শুদ্ধ। সে তার মায়াবিনীর কাছে যাওয়ার প্রহর গুনছে। হয়তো খুব তাড়াতাড়ি শেষ হবে তার অপেক্ষার প্রহর। গোধূলির রাঙা আলোয় আগুন রঙা পলাশ ফুলের নিচে ঘুমিয়ে থাকা উৎসাকে রেখে তিয়াসের সাহায্যে বাসার দিকে পা বাড়াল শুদ্ধ। হয়তো খুব তাড়াতাড়ি শুদ্ধর জায়গা হবে তার মায়াবিনীর পাশে। যেতে যেতে আবার ঘুরে তাকালো শুদ্ধ, চোখে ছিল অভিমানের ছায়া। সমাপ্ত।